RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটার 97 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আমরা জানি পশ্চিমবঙ্গের ভূমিরূপ বৈচিত্র্যময়। কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও সমুদ্র তীরবর্তী এলাকা। এই কারণে প্রত্যেকটা অঞ্চলের মানুষের জীবিকাও এক এক রকম। অনেক সময় দেখা যায় সমভূমি অঞ্চলে যে সমস্ত জিনিস উৎপাদিত হচ্ছে পাহাড়ি অঞ্চলে সেই সমস্ত জিনিস উৎপাদিত হচ্ছে না। যেমন সমভূমি অঞ্চলে চাষবাস খুব ভালো হয়। সমভূমি অঞ্চলে ধান, পাট, গম এই ধরনের ফসলের চাষ খুব ভালো হয়, কিন্তু পাহাড়ি অঞ্চলে এই ধরনের ফসলের চাষ খুব ভালো হয় না। তাই পাহাড়ি অঞ্চলের মানুষরা সমভূমি অঞ্চলের মানুষদের থেকে ধান, পাট বা গম এই সমস্ত উপাদান পেয়ে থাকে। আবার পাহাড়ি অঞ্চলে চায়ের চাষ ভালো হয়, যেটা সমভূমি অঞ্চলে হয় না। তাই সমভূমি অঞ্চলের মানুষরা চা পাহাড়ি অঞ্চল থেকে পেয়ে থাকে। ঠিক এই বিষয়টাই আমরা পাঠ্য বইয়ের 97 নং পৃষ্ঠায় যেখানে হেডিং করা হয়েছে কেমন করে সমান ভাগ, এই অংশে পড়ব। অর্থাৎ আমাদের দেশে ভালোভাবে বাঁচতে গেলে আমাদের সম্পদের বন্টন সমানভাবে করতে হবে। আমাদের কাছে যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো অন্য যে অঞ্চলে নেই সেইখানে আমাদেরকে পাঠাতে হবে। আবার অন্য অঞ্চলে যে সমস্ত সম্পদ উৎপাদিত হচ্ছে যেগুলো আমাদের অঞ্চলে নেই সেগুলো আমাদেরকে সেখান থেকে আনতে হবে। এভাবেই সম্পদের সমান বন্টনের মাধ্যমে আমরা আরও উন্নত হয়ে উঠব। কি বলা হচ্ছে দেখো, বাড়িতে ফিরে ফুলমণি দেখলো মৃগেন কাকু এসেছেন। কাকুদের গ্রামে যাওয়ার পথে দেখা মাঠের কথাটা ওর মনে পড়ল। সেটা নিয়েই ফুলমণি গল্প শুরু করলো। বন্ধুদের সঙ্গে এসব নিয়ে কত কথা হয়েছে তা কাকুকে বলল। স্যার কি কি বলেছেন সে কথাও বলল। কাকু সব শুনলেন। তারপর বললে, বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়। বন আর পাহাড় আছে তাই সারা রাজ্যে বৃষ্টি হয়। আমরা চাষের জল পাই। পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায়, তাই আমাদের নদী। গরমকালেও চাষ। তাহলে বনের গাছের পাতা আমাদের কি দেয়? আমাদের অক্সিজেন দেয়, যে অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। এছাড়াও গাছের পাতার মাধ্যমে যে জলীয় বাষ্প হয় সেই জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তাই তো বলা হচ্ছে বন আর পাহাড় আছে তাই সারা রাজ্যে বৃষ্টি হয়। আমরা বেশিরভাগ চাষের জল কোথা থেকে পাই? বৃষ্টি থেকে। আর পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায়, তাই আমাদের নদী। এটা বরফ গলা জলে পুষ্ট নদীর কথা বলা হচ্ছে। যেমন গঙ্গা নদীর উৎস কোথায়? আমরা পড়েছি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। সেখান থেকে জল গড়িয়ে সমতলে এসেছে। এই নদী থেকেই আমরা জল পাই, যে জল থেকে গরমকালেও চাষ করা সম্ভব হয়। তাহলে যে অঞ্চলের মধ্যে দিয়ে নদী গিয়েছে সেই নদীটাই বা নদীর জলটাই সেই অঞ্চলের মানুষের একটা অমূল্য সম্পদ। ফুলমণি বলল, বন ছাড়াও এদিকেই আছে কয়লা, আরও কত খনিজ পদার্থ। রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি অঞ্চলে কয়লা খনি রয়েছে, এগুলো মনে রাখবে। কিন্তু ধান ভালো না হলে মুশকিল। খাবারের অভাব, জলের কষ্ট, এসব কষ্ট না মিটলে অন্য সম্পদ দিয়ে কি হবে? ধরো মালভূমি এলাকাগুলোতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, কিন্তু সেখানে ধান ভালো হয় না। এখন ধান ভালো না হলে সেখানকার মানুষ খাবে কি? তাদের খাবারের অভাব হবে। এছাড়াও সেখানে জলের কষ্ট রয়েছে। এই সব কষ্ট না মিটলে তারা অন্য সম্পদ দিয়ে কি করবে? অর্থাৎ শুধুমাত্র খনিজ সম্পদ দিয়ে তো তাদের জীবন চলবে না। তাদের বেঁচে থাকার জন্য জল প্রয়োজন, ধান প্রয়োজন। তো এই সম্পদগুলো তারা কোথা থেকে পাবে? যে অঞ্চলে এই সম্পদগুলো বেশি বেশি পরিমাণে রয়েছে সেই অঞ্চল থেকে তারা এই সম্পদগুলো পাবে। তখন স্যার বললেন যে ঠিকই বলেছ, বন, পাহাড়ের আর সমতলের সম্পদ সবাইকে ভাগ করে নিতে হবে। অর্থাৎ বন বা পাহাড়ে যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো সমতলবাসীরা পাবে, আবার সমতলে যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো পাহাড়বাসীরা পাবে। এভাবে আমরা সকলে মিলেমিশে একসাথে থাকতে পারবো, আমাদের জীবনটা সুন্দর হবে।
এক অঞ্চলের উন্নতিতে অন্য অঞ্চলকে এগিয়ে আসতে হবে, তবেই সবার মিলিত উন্নতি হবে। এরপরে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে বলাবলি করে লেখো তোমার এলাকায় কি কি সম্পদ অন্য কোথায় যায় বা অন্য এলাকার কি কি সম্পদ তোমার এলাকায় আসে সে বিষয়ে খোঁজ করে লেখো। তোমার এলাকায় কি কি সম্পদ পাওয়া যায়, যেমন ধরো আমার বাড়ি উত্তর 24 পরগনায়, তো আমার এলাকায় পাওয়া যায় ধান। ওই সব সম্পদ কোথায় কোথায় যায়? রাজ্যের অন্যান্য জেলায় যায়, অন্য রাজ্যে যায়, অন্য দেশে যায়। আর তোমার এলাকায় কি পাওয়া যায় না? আমার এলাকায় ইস্পাত পাওয়া যায় না। কোথা থেকে সেসব তোমার অঞ্চলে আসে? সেগুলো দুর্গাপুর থেকে আসে। এছাড়াও আমার এলাকায় পাওয়া যায় পাট। এই সম্পদ অন্য কোথায় যায়? রাজ্যের অন্যান্য জেলায় যায়, অন্য রাজ্যে যায়, অন্য দেশে যায়। আমার এলাকায় কি পাওয়া যায় না? চা পাওয়া যায় না। কোথা থেকে সেসব আমার অঞ্চলে আসে? দার্জিলিং থেকে আসে। এছাড়াও আমার অঞ্চলে পাওয়া যায় ইট। এই সম্পদ অন্য কোথায় যায়? রাজ্যের অন্যান্য জেলায় যায়। তোমার এলাকায় কি পাওয়া যায় না? মাটির পুতুল পাওয়া যায় না। কোথা থেকে আসে এই অঞ্চলে? কৃষ্ণনগর থেকে আসে এই অঞ্চলে। এছাড়াও আমার এলাকায় কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। এই সব সম্পদ কোথায় যায়? রাজ্যের অন্যান্য জেলায় যায়। ঠিক এভাবেই তোমাদের এলাকায় কি কি সম্পদ পাওয়া যায় এবং সেই সম্পদগুলো অন্যান্য কোথায় যায় সেগুলো তোমরা লিখবে, এবং তোমাদের এলাকায় কি কি সম্পদ পাওয়া যায় না সেগুলো কোথা থেকে তোমাদের অঞ্চলে আসে সেগুলো তোমরা এখানে নিজেদের মতো করে লিখবে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 98 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে আমাদের কৃষিজ সম্পদ ধান। তো আমাদের রাজ্যের একটা অন্যতম বা বলা যায় প্রধান কৃষিজ সম্পদ কি? ধান। সেটা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে জানবো। বলা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। সমীরদের গ্রামে মাঠে মাঠে পাওয়ার টিলারে চাষ হচ্ছে। জমি চাষ করার যন্ত্রকে পাওয়ার টিলার বলে। তোমরা স্ক্রিনে একটা 2 চাকার পাওয়ার টিলার দেখতে পাচ্ছ। সমীরের বাবা কাকা সারাদিন মাঠে ব্যস্ত, পাওয়ার টিলার দিয়ে লোকের জমিতে চাষ করে বেড়াচ্ছেন। দিদি আর সমীর টিফিন কৌটোয় ভরে ভাত নিয়ে গেল মাঠে, অর্থাৎ বাবা কাকাদের জন্য ভাত নিয়ে গেল। কোনো জমিতে চাষ হয়ে গেছে, ধান রোয়া হয়ে গেছে, কোথাও আবার পাওয়ার টিলার চলছে। ধান রোয়ার একটা দৃশ্য তোমরা স্ক্রিনে দেখতে পারছো। যাদের গ্রামের দিকে বাড়ি তাদের এই দৃশ্য খুবই পরিচিত। যারা শহরাঞ্চলে থাকো, যারা ধান কিভাবে রোয় সেটা তোমরা জানো না, তাদের জন্য এই ভিডিওটা দেওয়া, দেখে নাও। ধানের চারাগুলোকে সঠিক পদ্ধতিতে মাটিতে পোতা, এটাই হলো ধান রোয়া। দেখো কি পদ্ধতিতে ধান রোয়া হচ্ছে। খানিক পরে বাড়ি ফিরল ওরা। ঠাকুমাকে সামনে পেয়ে সমীর বলল, এবারও ধান কাটার সময় সেই বড় মেশিনটা আনবে? ঠাকুমা হাসতে হাসতে বললেন, এখন তো জমি চষা আর ধান রোয়ার কাজ, অর্থাৎ এখন এই সময়ে শুধুমাত্র জমি চাষ করা হচ্ছে এবং ধান লাগানো হচ্ছে। ধান হবে তবে তো কাটা ছাড়া, অর্থাৎ এই চারা গাছ বড় হবে, তারপর তাতে ফলন আসবে, ধান হবে, তারপরে তো সেটাকে কাটতে হবে বা ঝাড়তে হবে। পরদিন স্কুলেও ওই মেশিনটার কথা উঠলো। কোন মেশিন? ধান কাটার মেশিন। ছেলেমেয়েরা ধান কাটা মেশিন নিয়ে খুব কথা বলতে লাগলো। তাদের কথা শেষ হলে দিদি বললেন, ওটা ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। আগে আমরা দেখেছি কৃষকেরা নিজের হাতেই ধান কাটতেন, তারপর পরিশ্রম করে সেই ধানগুলোকে নিজের হাতেই ঝাড়াই করতেন। ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এই সমস্ত কিছু আগে কৃষকেরা পরিশ্রম করে নিজেরাই করতেন। তবে বর্তমানে আধুনিক যন্ত্র বা মেশিন এসেছে যার নাম হারভেস্টার। যে হারভেস্টার কি করে? নিজেই ধান কাটে, আবার ধান ঝাড়ে, খড়গুলোকে এবং ধানগুলোকে আলাদা করে দেয়, যাতে কৃষকের পরিশ্রম এখন অনেকটাই কমে এসেছে। এখানে একটা হারভেস্টারের মাধ্যমে গমের ফসল তোলার ভিডিও তোমরা দেখতে পারছো। ঠিক এভাবেই ধানের ফসলও হারভেস্টারের মাধ্যমে তোলা হয়। ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, অর্থাৎ ফসল তোলার জন্য যে সমস্ত কার্যকলাপ সেগুলোকে ইংরেজিতে একসাথে কি বলে? হারভেস্টিং। তাই ওই যন্ত্রটার নাম হারভেস্টার।
অর্থাৎ ফসল তোলার জন্য যে সমস্ত কাজ করতে হয় তাকে একসঙ্গে ইংরেজিতে কি বলে? হারভেস্টিং প্রশ্ন হিসেবে আসতে পারে। তাই হারভেস্টিং করে যে মেশিন তাকে বলা হয় হারভেস্টার। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে হারভেস্টিং করে যে মেশিন তার নাম কি? হারভেস্টার। বা ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। তৃপ্তি বলল যে চাষ করে তাকে তো ইংরেজিতে টিলার বলে। এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে চাষ করে তাকে ইংরেজিতে কি বলে? টিলার বলে। তাহলে জমি চষার যন্ত্রকে পাওয়ার টিলার বলে কেন? আকবর বলল পাওয়ার মানে কি? ক্ষমতা। বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে যে, তার ক্ষমতা বেশি। পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চষে, অর্থাৎ যেহেতু পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চাষ করতে পারে, এর ক্ষমতা বেশি, তাই এর নাম পাওয়ার টিলার। দিদি হেসে বললেন এই তো বেশ বলেছ। কেয়া বলল জানেন দিদি, সমীরের ঠাকুমা গাঁয়ে প্রথম পাওয়ার টিলার এনেছিলেন, আবার গত বছর হারভেস্টার আনলেন। তাহলে পাওয়ার টিলার কি কাজ করে? পাওয়ার টিলার জমি চাষ করার কাজ করে। আর হারভেস্টার কি করে? হারভেস্টার ফসল তোলার কাজ করে। যেমন ধান কাটা, ঝাড়া, ধান এক জায়গায় জড়ো করা, সব কাজই হারভেস্টার করে। এর থেকে আমরা বুঝি আগে যেভাবে চাষ করা হতো বর্তমানে তার থেকে আরও উন্নত প্রযুক্তিতে আমাদের চাষবাস করা হয়। আমাদের কৃষি আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে। তো আমাদের প্রধান কৃষিজ সম্পদ ধান চাষ এবং ধান ঝাড়াই সম্পর্কে বেশ কিছু কথা এখানে জানলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।